মূলত বাংলাদেশ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি, কিন্তু আলোচনার প্রসঙ্গ এবং মূল কেন্দ্রবিন্দু যেখানে দাঁড়িয়ে রয়েছে তা হলো সংখ্যালঘু নির্যাতন। সংখ্যালঘু মানে শুধুমাত্র হিন্দু এমনটা নয়, বৌদ্ধ রয়েছে, জৈন রয়েছে, অনেকেই থাকতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে এবার আদিবাসী সম্প্রদায়কে নিয়ে। ঠিক শুনছেন, বাংলাদেশে এতদিন ধরে যখনই আমরা আওয়াজ তুলেছি তখন সবটাই সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে, কিন্তু এবার শুধুমাত্র সংখ্যালঘু নির্যাতনের মধ্যে ব্যারিকেডটা নেই, সীমাবদ্ধতা এখন আরও বেশি মাত্রা ছাড়িয়েছে। আদিবাসীদেরকে সরাসরি অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, জায়গা জমি সব নিয়ে নেওয়া হচ্ছে জোরপূর্বক। শুধু তাই নয়, তাদের বাড়িঘরও পুড়িয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র তাদের প্রতিবাদ জানানোর জন্যে। অর্থাৎ আদিবাসীরা যদি তাদের প্রতিবাদটুকু জানায়, সেটাও কি বাংলাদেশের রাষ্ট্রে বিশেষ করে ইউনূস সরকারের সময়তে বন্ধ করা যাবে না? এসব কিছু জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। আর আজ আলোচনার মূল বিষয় আদিবাসী সম্প্রদায়ের ওপরও বাংলাদেশে রাষ্ট্রের মৌলবাদীদের হানা আক্রমণ, কিন্তু নিশ্চুপ ইউনূস সরকার। দেখুন বিশেষ প্রতিবেদন। আমাদের জমি যেন ফেরত পায়, তার বিচার চাচ্ছি, ভোট করার বিচার চাচ্ছি। শনিবার রাত তখন 11টা। আগুন জ্বলছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের বড়ট্ট গ্রামে। অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে আদিবাসী মহিলা ফিলোমিনা হাসদাকে বেধড়ক মারধর করা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয় তার বসতবাড়িতে। অভিযোগের তীরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। এই ঘটনা শুধু জমির বিরোধকে কেন্দ্র করে নয়, এই ঘটনায় ফের প্রশ্নের মুখে বাংলাদেশের সংখ্যালঘু, এমনকি আদিবাসীদের অধিকার এবং সামাজিক ন্যায় বিচার। জানা গেছে, শনিবার সকালে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান রফিকুল ইসলাম তার লোকজন নিয়ে 10 শতক পতিত জমিতে মাটি ফেলতে যান। বছর 55-র ফিলোমিনা হাসদা নামের এই আদিবাসী মহিলার সঙ্গে বিরোধ তৈরি হয় রফিকুল ইসলামের। রফিকুলের বিরুদ্ধে রুখে দাঁড়ান কয়েকজন সাঁওতাল যুবক। এরপর চেয়ারম্যানের লোকজন ওই মহিলা ও তার পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। আহত মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আমাদেরকে মারপিট করতে আমার শাশুড়ি মাথা কেটে দিছে, রক্ত বের হয়েছে কান দিয়ে। এখন এরপরে তাদের বসতবাড়িতে আগুন দেওয়া হয় বলেও অভিযোগ। স্থানীয় দমকল আগুন নিভিয়ে ফেলে, তবে একটি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনা আরও একবার প্রমাণ করল বাংলাদেশে নিরাপদ না সংখ্যালঘুরা, নিরাপদে নেই গরিব আদিবাসীরাও। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান রফিকুল ইসলাম। তার দাবি, অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তবে বিএনপি নেতা রফিকুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার পুলিশ আধিকারিক। আদিবাসী জনগণ, বিশেষ করে সাঁওতালরা দীর্ঘকাল ধরেই সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে নির্যাতিত এবং অবহেলিত। মৌলবাদীদের বাংলাদেশে যখন তারাও আক্রান্ত হন, তখন এখানকার বাংলাদেশের অন্ধকার দিকগুলি আরও বেশি করে উন্মোচিত হয়। হাসিনাহীন বাংলাদেশে কি চাইছে মৌলবাদী? ভারত বিদ্বেষী দলগুলির নেতারা? থেকেই যাচ্ছে প্রশ্নটা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। মূলত আমরা আওয়াজটা তুলতাম না, আওয়াজটা তোলা হয়তো একটু বন্ধ করতাম, মৌন থাকবার চেষ্টা করতাম, ভরসা রাখতাম ইউনূস সরকারের ওপর। কিন্তু না, ইউনূস সরকার যা করছে তারপরেও নিশ্চুপ থাকা অর্থ রাষ্ট্রকে আরও বেশি পরিমাণে মৌলবাদীদের হাতে ঠেলে দেওয়া, এবং পার্শ্ববর্তী রাষ্ট্র হওয়ার দরুন তাদের প্রতি এই সহানুভূতিটা থাকা অত্যন্ত দরকারি। তার কারণ আমরা কথা বলছি সাধারণ মানুষের জন্য। আমরা কোনো রাষ্ট্রের এগেনস্টে নই, আমরা কোনো রাষ্ট্রের নেতার ওপরেও এগেনস্টে নই, আমরা সম্পূর্ণভাবে নিরপেক্ষ। কিন্তু প্রশ্ন যখন উঠবে সাধারণ মানুষের নিরাপত্তা নিতে, আর তখন সেখানে যদি আমরা নিশ্চুপ থাকি, তাহলে এই সাংবাদিকতার কোনো অর্থ হয় না। আর ঠিক সে জায়গা থেকে আমরা আলোচনা পর্বে আসবো, জানার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিদের মতামত ঠিক কী এই বিষয় নিয়ে। যেমন থাকবেন আমাদের এই দেশের, এই রাষ্ট্রের যেমন সম্মানীয় ব্যক্তিরা থাকবেন, ঠিক সেরকমভাবেই আমরা আজ জোরবার চেষ্টা করব বাংলাদেশের এক আদিবাসী নেতার সঙ্গে, তার সঙ্গে যাওয়ার চেষ্টা করবো। কিন্তু তার আগে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা জুড়ে রয়েছেন মাননীয় আলী হোসেন, বিজেপি নেতা, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক। জুড়ে রয়েছেন মাননীয় সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আমার প্রথম প্রশ্নটাই যাবে সরাসরি সৌমেনবাবুর কাছে। সৌমেনবাবু, বিগত অনেক দিন ধরে আপনি আমাদের সঙ্গে বসছেন প্যানেল ডিসকাশনে, এবং আমরা দীর্ঘায়িত আলোচনা করেছি বাংলাদেশকে নিয়ে। কিন্তু এবার তো নজিরবিহীন,
আদিবাসী সম্প্রদায় যাদেরকে সবসময় আমরা দেখে এসেছি তারা অবহেলিত, তাদের দিনের পর দিন পেছনে ঠেলে দেওয়ার একটা প্রচেষ্টা চলে সব সময়। সেই প্রচেষ্টাকে কোনো এক জায়গায় আরও একটু বাড়োত্রি দিল কি, আর একটু অগ্রগতির দিকে ঠেলে দিল কি রাষ্ট্র? নেটওয়ার্ক কোনো কারণে ইস্যু রয়েছে। আমি এই বিষয় নিয়ে সরাসরি চলে যাব গৌরাঙ্গদার কাছে। গৌরাঙ্গদা, একটি বিষয় অত্যন্ত সুস্পষ্ট, একের পর এক নির্যাতন হচ্ছে, সংখ্যালঘু নির্যাতন তো হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এবার আদিবাসী সম্প্রদায় তাদের নিজস্ব জায়গা, নিজস্ব বাড়ি, তারা নিজেদের জায়গায় মাটি ভরবেন নাকি বাড়ি করবেন এটা তো তাদের ব্যক্তিগত বিষয়, সেই জায়গাতেও রাষ্ট্র হস্তক্ষেপ করছে। বিশেষ করে মৌলবাদীদের আস্ফালন দিনের পর দিন বাড়ছে। এ রাষ্ট্রে থেকে আমাদের কতটা হুঁশিয়ার থাকা উচিত গৌরাঙ্গদা? দেখুন, সংখ্যালঘু বলতে গেলে প্রকৃত অর্থে যদি বোঝা যায় তাহলে আমাদের সবসময় আদিবাসী যারা 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 এই মাটির সাথে যুক্ত, এবং তারা ভারতবর্ষ হোক বা বাংলাদেশ হোক বা বিভিন্ন রাষ্ট্রের সাথে আদিম মানুষের সাথে বা মানুষের মতোই তারা তারা মাটির সাথে যুক্ত, এবং তাদের প্রকৃত ভূখণ্ডগুলো হলো এক সময় তাদেরই ছিল। সেই ভূখণ্ডগুলো বিভিন্ন ভাবে দখল করে নেওয়ার প্রচেষ্টা, এটা আজকে থেকে নয়, 100-200 বছর আগে থেকে এই প্রচেষ্টাগুলো চলছে। এবং এই জনজাতির উপরে অত্যাচার, নিপীড়ন এবং পিছন দিকে ঠেলে দেওয়ার চেষ্টা দীর্ঘকাল ভাবে চলছে। এটা আর বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে হচ্ছে ইউনিশ সরকারের সময়কালে কালে বা তার আগে থেকেও আদিবাসীদের উপরে তো অত্যাচার চলছিলই। সেটা নিয়ে তো নতুন করে কিছু নয়। ঘটনাটা ঘটছে এটা অত্যন্ত নিন্দনীয়। এবং সংখ্যা লঘুদের উপরে আক্রমণ, ইউনিশ সরকার তো কোনো জনপ্রতিনিধি নন, তিনি মানুষের ভোটে জিতে আসা কোনো ব্যক্তি নয়। তিনি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসার মতো এবং এককভাবে ক্ষমতা জোর করে দখল করা, গুন্ডামি মস্তানি বলুন বা বিভিন্নভাবে, তিনি বাংলাদেশের উন্নয়নে কিন্তু কখনো কাজ করেননি। ইউনিশ সরকার, মোহাম্মদ ইউনিস, তিনি 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 বিভিন্ন পুরস্কার পেতে পারেন বা বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে পিছনে ঢেলে দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু তিনি বিভিন্ন ভাবে কোম্পানি চালানোর জন্য, ব্যবসা চালানোর জন্য শেখ হাসিনার কাছ থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু সেই টাকাগুলো পরিশোধ দিতে পারেননি। তারপরে তিনি পালিয়ে বেরিয়েছিলেন এবং তার ব্যবসাগুলো ডুবে গিয়েছিল। তো তিনি যে বাংলাদেশের যে উন্নয়নের জন্য এবং সাধারণ মানুষের জন্য যে কাজ করবেন, এবার এখানে কোনো ভাবার প্রশ্ন নাই। যারা বলছে যে এখানে সংবিধান ভালো করতে হবে, সংবিধানকে ভালো করে ইলেকশনে থাকা দরকার, তারা বকলমে শাসন এবং শোষণ এবং অত্যাচার এবং ওখানে মৌলবাদের আধিপত্য বিস্তার করাই পিছন দিক থেকে চাচ্ছেন। এবং পাকিস্তানের, আমি আগেই বলেছিলাম যারা 73-এর সময় বাংলাদেশকে স্বাধীন হতে দেয়নি, তারাই আজকে ক্ষমতায় রয়েছে, যে তারা পাকিস্তানের সাথেই পুরোপুরি যুক্ত রয়েছে এবং পাকিস্তান দ্বারা রেগুলেটেড হচ্ছে। পিছন থেকে শক্তিশালী রাষ্ট্র হিসাবে আমেরিকা সহযোগিতা করছে, কারণ ভারতকে ছোট করতে লাগবে এবং ভারতের সাথে যুদ্ধকালীন পরিস্থিতি যেন বারবার তৈরি হয়ে যায়, এটার প্রচেষ্টা ওদেরকে করতে লাগবে। সেই জন্য এগুলো কাজ করছে, এগুলোকে ধিক্কার জানানো উচিত। কিন্তু আমার বক্তব্য একটা জায়গাতেই থাকছে, আমাদের বক্তব্য একটা জায়গাতেই থাকছে যে এত বড় বৃহৎ রাষ্ট্র ভারতবর্ষে যে এত সামরিক শক্তি এবং তার পার্শ্ববর্তী আজকে একটা দেশ এই অবস্থার মধ্যে দিয়ে মানুষ মুমূর্ষু অবস্থায় রয়েছে, বিপদের মধ্যে রয়েছে, সংখ্যালঘুদের উপরে নির্মম অত্যাচার চলছে। এদিকে ভোট এর জন্য টিকে থাকার জন্য হিন্দু মুসলিম যে বিভেদ ওখানে সৃষ্টি হয়েছে, সেটাকে কায়েম রাখতেই কি নরেন্দ্র মোদী কোনো প্রকার স্টেপ নিচ্ছেন না, কোনো ভাষণ দিচ্ছেন না বাংলাদেশ বিরুদ্ধে? এবং বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিদিন হুঙ্কার দিচ্ছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে এবং বাংলাদেশের মানুষরা আজকে নিপীড়িত। আজকে যদি আমেরিকার প্রতিবেশী কোনো রাষ্ট্র যদি কোনোভাবে বহিরাগত শত্রু দ্বারা নির্যাতিত হতো এবং সেটার আজ যদি আমেরিকার উপরে পড়তে পারে আগামী দিন চিন্তা করে, তাহলে কি আমেরিকা চুপ করে বসে থাকতো? তারা যখন লাদেনকে তো কত দূর থেকে রাষ্ট্রসংঘের কথা না শুনেও লাদেনকে তুলে নিয়ে এসে তাকে যা শাস্তি দেওয়ার দিয়েছিল, আইফেল টাওয়ারে যে টাওয়ার দুটোকে অ্যাটাক করেছিল লাদেন। তো
বিষয়টা ভাবতে লাগবে, তাহলে কি বাংলাদেশ ইস্যুকে জিইয়ে রাখতে চাচ্ছে নরেন্দ্র মোদী? যাতে বেশ, হিন্দু দাদা আপনার কাছে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় খোকেন সেন মুর্মু, আদিবাসী নেতা বাংলাদেশ। খোকেন বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা যারা প্যানেলে রয়েছে তাদের সঙ্গে একবার আলোচনা করে নেবো, পরিচয় পর্ব সেরে নেবো। আমাদের সঙ্গে আপনার সঙ্গেই রয়েছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক, রয়েছেন মাননীয় সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন মাননীয় আলী হোসেন, বিজেপি সমর্থক। আমি সরাসরি একটু খোকনবাবুর কাছে যাওয়ার চেষ্টা করবো। খোকনবাবু, আপনার সঙ্গে প্রথমেই তো আপনাকে সুস্বাগতম এবং তার সঙ্গে সঙ্গে আপনাকেও কুর্নিশ। আমি যারা যারা বাংলাদেশের যারা জুটছেন আমাদের সঙ্গে প্যানেল ডিসকাশনে, বিশেষ করে বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে, তাদের প্রত্যেককে কুর্নিশ জানাই। তার কারণ তারা অত্যন্ত সাহসের পরিচয় দিচ্ছেন। আমি ঠিক এই জায়গাতে খোকনবাবু আপনার কাছে চলে যাব। আপনি নিশ্চয়ই শুনেছেন আজ ঠিক কী ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই আজকের এই প্যানেল ডিসকাশন। আমি একটু ডিটেলসে আপনার থেকে জানতে চাই এক্স্যাক্ট ঘটনাটা কী ঘটেছিল, কেন হঠাৎ এই রকম নিপীড়ন সহ্য করতে হচ্ছে আদিবাসী সম্প্রদায়কে? জোহার। জোয়ার জোয়ার। আপনাদেরকে অনেক ধন্যবাদ। যেহেতু আমি একটি সংগঠনের সাথে জড়িত বাংলাদেশে, এটা হচ্ছে জাতীয় আদিবাসী পরিষদ। আমি তার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আজকের যে ঘটনাটি আমরা জানতে পারলাম যে সাহেবগঞ্জ বাগদা ফার্মের খুবই কাছে, এটা হচ্ছে যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে একটা আদিবাসী সাঁওতাল মহিলার গায়ে হাত তোলা হয়েছে এবং উনি হচ্ছে যে এখন অসুস্থ এবং উনি হাসপাতালে ভর্তি অবস্থায় ওনার রাতের বেলা ওনার বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। আগুনে সবকিছু পুড়ে গিয়েছে এবং এখানে যে পারপিট্রেটর ছিলেন, পারপিট্রেটর হচ্ছেন যে অ্যাক্টিং, তিনি হচ্ছে যে সেখানকার চেয়ারম্যান। তো ইতিমধ্যে যেটা হয়েছে যে এই বিষয়টি নিয়ে আদিবাসী এবং বাঙালি আদিবাসী বান্ধব যারা সংগঠন ছিলেন তারা এটার জন্য প্রতিবাদ করেছেন। স্থানীয়ভাবে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এবং কিন্তু তাকে এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, বা যারা তার সাথে ছিলেন তাদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। আর যেটা সাংগঠনিকভাবে উনি একটা দলের সাথে বিলং করতেন, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই সংগঠন একটা স্টেপ নিয়েছে, ওনাকে ইতিমধ্যে বহিষ্কার করেছে সংগঠন থেকে। সেই চিঠিটা আমরা সোশ্যাল মিডিয়া মারফত জানতে পেরেছি। তো তাদেরকে সাধুবাদ জানাই, অ্যাটলিস্ট তারা হচ্ছে যে এই স্টেপটা নিয়েছেন, তাকে সাথে সাথে দল থেকে বহিষ্কার করেছেন তার এই ক্রিয়াকলাপের জন্য। তো এতটুকু যথেষ্ট নয়। আমরা যেটা হচ্ছে যে এখন যারা স্থানীয় প্রশাসন আছে তাদের কাছে আর্জি জানানো হয়েছে, একটা কেস করা হয়েছে যে সেই দুষ্কৃতকারী এবং তার সাঙ্গপাঙ্গ যারা জড়িত ছিলেন তাদেরকে অতি দ্রুত যাতে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হয় এবং তাদের শাস্তি নিশ্চিত করা হয়। বুঝতে পেরেছি খোকনবাবু। একটি বিষয় নিশ্চয়ই আপনি এখন বুঝতে পারছেন যে মৌলবাদীদের আস্ফলন দিন দিন বাংলাদেশে বাড়ছে। সংখ্যালঘু বিষয়টির মধ্যে কিন্তু আপনারাও পড়ে যাচ্ছেন কোনো এক জায়গায়। সেখানে কি মনে হচ্ছে ইউনূস সরকারের এই হেন আচরণ এবং বারবার করে মৌলবাদীদের আস্ফলন যেভাবে বাড়ছে সেটাকে আরেকটু অগ্রগতির দিকে পৌঁছে দেওয়া, এই প্রয়াসকে আপনি সমর্থন করেন? দেখুন, এটা একটা টেকনিক্যাল প্রশ্ন এবং যে বিষয়টা বা যে ইস্যুটা মানে আপনাদের রাজনীতির জন্য প্রযোজ্য, এটা আমাদের এখানে প্রযোজ্য না। আমরা যেটা দেখে আসছি যে এই সরকারের আমলে না, বিগত যতগুলো সরকার এসেছে সবার আমলে সাম্প্রদায়িক হামলা হয়েছে আদিবাসীদের উপরে এবং এই প্রক্রিয়া আজও চলমান। যেটা আমরা বলি যে ইম্পিউনিটি অফ জাস্টিস, বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখেছি বাংলাদেশে। যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে সে জায়গায় কিন্তু 2014 সালে যে নির্বাচন, তার আগে আগে সেখানে যে অ্যাক্টিং অ্যাসিলেন্ট ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড, সেটা হচ্ছে যে আমাদের সাঁওতাল ওবিদিও মারান্ডি, তাকে সেখানে খুন করা হয়েছে। তখন সেখানে ল মেকার ছিলেন এমপি আবুল কালাম আজাদ, গাইবান্ধা 4 আসনে।
উনি আওয়ামী লীগের সাথে বিলং করতেন, এবং তখন হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। 2016 সালে যেখানে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ইস্যুকে কেন্দ্র করে 1842.40 একর সাঁওতালদের জমি, সেটা ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট একুইজিশন করেছিল। চুক্তি অনুযায়ী সেটা সাঁওতালরা ফিরে পাবার জন্য আন্দোলনে নেমেছিল, এবং এই ঘটনাকে কেন্দ্র করে 2016 সালে 6 নভেম্বর সাঁওতালদের উপরে গুলি বর্ষণ করা হয়, 3 সাঁওতাল নিহত হয়, অসংখ্য বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। এটা করেছিল তখনকার র্যাব, বিজেপি এবং পুলিশ মিলে যৌথ বাহিনী। তো এটা স্টেট হচ্ছে যে সাঁওতালদের এগেনস্টে গিয়ে হ্যাঁ। এই ঘটনাটা ঘটিয়েছিলেন। এবং যেটা হচ্ছে যে এই ঘটনা হচ্ছে যে এখানকার কোনো লোকাল মিডিয়া তারা এটা ব্রডকাস্ট করেনি। তখন যখন আল জাজিরা ব্রডকাস্ট করে তখন সব লোকাল মিডিয়াগুলো সেটা ব্রডকাস্ট করে। আচ্ছা, ততটুকুই নয়, এই বিষয়টাকে নিয়ে তখন সিআইডি কে দায়িত্ব দেওয়া হলো বাংলাদেশে, যে তারা তদন্ত রিপোর্ট পেশ করবে। কিন্তু তারা হচ্ছে যে সাঁওতালদের যে আরজি ছিল, সেখানকার মূল হোতা যিনি এমপি ছিলেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ওনাকে বাদ দেওয়া হয়েছিল। তো এটা আবার হচ্ছে যে পিবিআই এর কাছে যায়, তারা যে রিপোর্টটা দেয় সেটাতেও তাকে বাদ দেওয়া হয়। তো দেখা যাচ্ছে যে রাষ্ট্রযন্ত্রে যারা আসতেছে বা যারা বিগত ছিলেন, তারা এই ধরনের অন্যায়গুলো এখানে হয়েই আসতেছে। আমরা নির্দিষ্ট কোনো দলকে দায়ী করতে চাচ্ছি না, যেটা বলতে চাচ্ছি যে বিচারহীনতার যে সংস্কৃতি আছে, যে আদিবাসীদের উপরে যে নির্যাতনগুলো হচ্ছে, এগুলোর বিচার না হওয়ার দরুন এই ধরনের নির্যাতনগুলো দিনকে দিন বেড়ে যাচ্ছে। এবং হচ্ছে যে আমরা যদি বিগত আমল থেকে দেখি, বিভিন্নভাবে সরকার বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে। আমরা নির্দিষ্ট করে কাউকে বলতে চাচ্ছি না, কিন্তু প্রত্যেকটি সরকারের আমলে এখানে আদিবাসীরা অসহায়। অসহায় এই জন্য যে এখানে আদিবাসীরা নির্দিষ্ট কোনো জায়গায় নাই, বা রাজনীতিক একটা প্রক্রিয়ায় আসতে পারেনি, তাদের সংখ্যা খুব কম হওয়ার দরুন, এবং তারা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। এখন এটা যদি মানে ভারতীয় মিডিয়া যেভাবে এই বিষয়গুলোকে রং দিতে চায়, সেভাবে আমরা যাব না। যেটা আমি বলতে চাচ্ছি যে খোকনবাবু কিভাবে রং দিতে চায়? বিষয়টা হচ্ছে যে খোকনবাবু একটা কিভাবে রং দিতে চায়? আমরা বিচারহীনতার আমরা আমরা সংস্কৃতি ভারতীয় এখানে বিরাজ করছে। মিডিয়ারা ঠিক কিভাবে রং এবং দিতে চাইছি? আপনারা কেন এরকম মনে করছেন? আপনারা যতবারই আমরা যত প্যানেল গেস্টকে নিয়েছি, যারা যারা গেস্ট হিসেবে আমাদের এখানে এসেছেন, প্রত্যেকেই আমাদের কাছে অত্যন্ত সম্মানীয়। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা প্রত্যেকেই ভারতীয় মিডিয়ার দিকে একটু ব্লেমিং আনার চেষ্টা করেন। আমি জানতে পারি ঠিক কি কারণের জন্য না। আপনাদের মনে হচ্ছে, কোন দিকে মোড় দিচ্ছেন? না, আমি আমার পূর্ববর্তী যিনি বক্তা ছিলেন, আমি ওনার কথাটা শুনতে পেরেছি। এটা মোটেও আসলে, যেমন আমি একটা কথা বলি, 2016 সালে আমরা 6 নভেম্বরে যে সিচুয়েশনটা পার করেছিলাম, সেখানে সাঁওতালদের উপরে যে যে স্টেট তারা একটা হত্যাযজ্ঞ চালালো, তখন কিন্তু হচ্ছে যে আমরা কোনো ভারতীয় মিডিয়াকে পাইনি। হ্যাঁ, সেটা বাংলাদেশের মিডিয়াকেও পাইনি, সেটা ব্রডকাস্ট করেছে আল জাজিরা। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আমি প্রথম কথা হচ্ছে, এবং হচ্ছে প্রথমেই যে তো কোনো ধরনের দেখুন খোকনবাবু, আমি একটু যে বলে নিই। সাঁওতালদের আমি উপরে, বুঝতে পেরেছি আপনি কি বলতে আপনি তো চাইছেন। এভাবে যদি মূল আমি কথা বলি হচ্ছে, যে হ্যাঁ, না, ভারতে তো এখন হচ্ছে যে প্রেসিডেন্ট হচ্ছে যে আমাদের সাঁওতাল, অনেকগুলো সিটিং চিফ মিনিস্টার আছে সাঁওতাল, অনেক এমপি এমএলএ আছে সাঁওতাল। তাদের কারো কাছ থেকে তো আমরা কখনো কোনো ধরনের হচ্ছে যে কোনো সলিডারিটি স্টেটমেন্ট পাইনি। এই বিষয়টাকে আপনি কি বলবেন? যে কোনো দল, এটা হতে পারে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল কংগ্রেস বা বিজেপি বা কংগ্রেস বা আদার্স যারা রিজিওনাল পার্টি আছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা হতে পারে, কেউ তো মানে সাঁওতালদের উপরে যে যে নৃশংস যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল 2016 সালে, যেটা আল জাজিরা ব্রডকাস্ট করেছে, আন্তর্জাতিক মিডিয়ায় এসেছে, এই বিষয়ে তো কেউ কখনো স্টেটমেন্ট দেয়নি। কেন দেয়নি? আমরা তো জিজ্ঞেস করতেই পারি। ভেরি গুড কোশ্চেন, অবশ্যই করতে পারেন। কিন্তু আপনাকে একটু জানিয়ে রাখি, আপনি নিশ্চয়ই আমাদের চ্যানেল সম্বন্ধে একটু ঘাঁটবেন, বুঝতে পারবেন, রিসার্চ করবেন, অনেকটাই জানতে পারবেন। আমরা মূলত আদিবাসীদের নিয়ে যারা যেখানে নিপীড়িত হন, অত্যাচারিত হন, তাদের প্রত্যেকটি বিষয়কে তুলে ধরবার চেষ্টা করি। আমরা প্রথম
ভারতবর্ষের এমন স্যাটেলাইট চ্যানেল যারা আদিবাসীদেরকে নিয়েই আলোচনা করি, তাদের কোনো সমস্যা নিয়ে আলোচনা করি। আপনি যদি 2006 সালের কথা বলেন, 16 সালের কথা বলেন, তখন আমরা এস্টাবলিশমেন্ট পাইনি। আমরা এখন যেখান থেকে এস্টাবলিশমেন্ট শুরু করেছি সেখান থেকে প্রত্যেকটি বিষয়ে আপনাদের যাবতীয় প্রবলেমের কথা আমরা তুলে ধরতে পারি, আমরা তুলে ধরি। আর ঠিক সেই ঘটনা থেকেই আজ আদিবাসীদের ওপরে যখন নির্যাতন হয়েছে, সকাল থেকে আমরা সেই খবরকে কভারেজ করার চেষ্টা করছি। আমি ঠিক এই জায়গাতে আমি একটু বিজেপি সমর্থকের কাছে আসবার চেষ্টা করব। আলী হোসেন বাবু, আপনাকে সরাসরি বিজেপি, তৃণমূল সবাইকে কটাক্ষ করছে, আপনাদেরকেও কটাক্ষ করলেন খোকেন বাবু। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। বাংলাদেশ প্রতিনিধি উনিও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তার জন্য বাংলাদেশ প্রতিনিধিকেও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমাদের দেশের সরকার, বাংলাদেশের প্রতিবেশী যে সরকারের যে অচল অবস্থা এই মুহূর্তে চলছে, ইউনূস সরকার, তারা যেভাবে স্বৈরাচারী নীতি নিয়ে সরকার পরিচালনা করছেন, আমরা ভারতবর্ষ ভীষণ চিন্তিত। এবং ভারতবর্ষ খোকেনবাবুরা এইসব কথা শুনতেই চাইছেন না। হ্যাঁ আলীবাবু, খোকেনবাবুরা এইসব কথা শুনতেই চাইছেন না। বলছি, তারা কোনো সরকারকে আলাদা করে দিচ্ছেন না স্পেসিফিক্যালি। না, উত্তরটা দিচ্ছি আমি। বিষয়টা ভারতবর্ষ এ বিষয়ে যথেষ্ট পরিমাণে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমরা ভারতবর্ষের সরকার বা আমাদের কেন্দ্রীয় সরকার যথেষ্টভাবে উদ্বিগ্ন। আমরা বিষয়টা অবজারভেশন করছি। আপনারা জানেন, কদিন আগে বাংলাদেশের আমাদের ভারতবর্ষের বিদেশ সচিব উনি গিয়েছিলেন বাংলাদেশের সরকারের সঙ্গে। আমরা দ্বিপাক্ষিক আলোচনাও করেছিলাম। সেখানে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর এবং সংখ্যালঘু বাকি সম্প্রদায়ের মানুষদের উপর যে অত্যাচার হচ্ছে তার উপরে আমাদের ভারত সরকারের বক্তব্য আমরা বাংলাদেশ সরকারকে বলেছি। আমরা বলেছি যে সেই দেশের সংখ্যালঘুদের উপর কোনো যেন অত্যাচার না হয়, তাদের উপর যে সমস্ত যাবতীয় যা ঘটনা ঘটছে, সম্পত্তি লুণ্ঠন থেকে শুরু করে, মন্দির ভেঙে দেওয়া থেকে শুরু করে, মূর্তি ভেঙে দেওয়া থেকে শুরু করে, এবং তাদের যে খুন করা হচ্ছে সেটার থেকে যেন বাংলাদেশ সরকার সরে আসে, সেটা আমরা বলেছি। আমাদের অবজারভেশন আমরা জানিয়েছি। আমরা পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আমাদের বাংলাদেশ প্রতিনিধির কাছে যে কথাটা বলছেন, দেখুন 2016 সালে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের একটা সরকার ছিল, কেন্দ্রীয় সেখানকার বাংলাদেশে নির্বাচিত সরকার ছিল। সে কারণে আমাদের ভারত সরকার আগ বাড়িয়ে বাংলাদেশের আপনার গাইবান্ধা হোক আর বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত আপনার এলাকায় হোক, যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলো সরকারিভাবে আমরা এইভাবে ভারতবর্ষ থেকে বিবৃতি দিতে পারি না। কারণ সেই দেশে একটা নির্বাচিত সরকার আছে, তারা তাদের বক্তব্য জানাবে। আমাদের যদি কোনো বক্তব্য থাকে, আমরা বিশেষ জায়গায় যখন সার্ক সমাবেশ হয় বা দ্বিপাক্ষিক যখন বৈঠক হয়, অথবা যখন আন্তর্রাষ্ট্রীয় যদি কোনো বিষয় থাকে, সেই বিষয়ে আমাদের বক্তব্য আমরা বিদেশ মন্ত্রীর পর্যায়ে বা বিদেশ সচিব পর্যায়ে আমাদের বক্তব্য আমরা রাখি, আপনারা সকলেই জানেন। সেই জন্য আমরা যেটা বলতে যাচ্ছি যে গত কালকে বা আজকে যে ঘটনাটা ঘটেছে হাসদা পরিবারের উপরে, আমরা খুব দুঃখিত, খুব বেদনাদায়ক ঘটনা। এই জাতীয় ঘটনা বাংলাদেশে কখনো এটা হওয়া উচিত না। আমরা সেটা ভীষণভাবে আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু আর একটা বিষয় যেটা উনি বললেন, যে আমাদের ভারতবর্ষের আদিবাসী মন্ত্রী, আদিবাসী এমএলএ, আদিবাসী এমপি যারা রয়েছেন, তারা বাংলাদেশের প্রত্যেকটা বিষয়ের উপর যথোপযুক্ত ব্যবস্থা বা যথোপযুক্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা ভারত সরকারের বিদেশ সচিব পর্যায়ের যারা দপ্তর রয়েছে সেই দপ্তরের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছেন। নিশ্চয়ই তাদের বক্তব্য বিভিন্ন জায়গায় তারা রাখছেন। পার্লামেন্ট আমাদের বলার জায়গা, পার্লামেন্টে সেই আলোচনাগুলো হয়ে থাকে বিভিন্ন সময়। আমাদের বাংলাদেশের প্রতিনিধি বন্ধুকে বলবো, আমাদের পার্লামেন্টের যে বিভিন্ন বিষয়ে যে বক্তব্যগুলো হয় সেগুলো যদি আপনারা দেখেন, তাহলে দেখতে পাবেন বাংলাদেশ বিষয়ে আমাদের ভারতবর্ষের অবস্থান বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে আমরা প্রকাশ করেছি। এইটুকু আমরা বলতে পারি, প্রতিবেশী দেশ আজকে তারা যেন কোনো অন্য দেশের কাছে প্রভাবিত না হয়ে তারা যেন বিভ্রান্তমূলক কোনো রাস্তায় না যায়, অথবা বাংলাদেশ সেই দেশের জন্য খুব দ্রুত একটা
নির্বাচিত সরকার ফিরে আসে, আর ফিরে এসে কমসে কম যেন সেই দেশের মানুষের জান মালের নিরাপত্তা এবং তাদের স্বাধীনতা রক্ষা করতে পারে এবং তাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে, এটা আমরা চাই ভারতবর্ষের একটা প্রতিবেশী দেশ হিসাবে। এর বাইরে আর আমরা কি বলতে পারি? এতটুকু আমরা বলবো, আমরা অবজারভেশন করছি। আগামী দিনে বাংলাদেশে যদি আরো বড় কোনো বিষয় আসে, সেই বিষয়ে আমরা লক্ষ্য করব। আর একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের, আমাদের ভারতবর্ষের যেহেতু অন্যতম একটি রাজ্য আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধি বা তৃণমূল কংগ্রেসের এখানে সরকার রয়েছে, এই সরকারের নিশ্চয়ই প্রতিনিধি এখানে আছে। আমি তাদের কাছেও বলতে চাচ্ছি যে বাংলাদেশে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় পেন্টাপল থেকে শুরু করে সারা বাংলার বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম সংগঠিত আমরা করেছি। অরাজনৈতিকভাবেও ভারতবর্ষের বিভিন্ন সংগঠন বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন আন্দোলন সংগ্রাম আমরা সংগঠিত করেছি, আমরা সেটা দেখেছি। সেই জন্য বাংলাদেশের পাশে, সাধারণ মানুষের পাশে ভারতবর্ষের মানুষ নেই এরকম বিষয় না। আমরা বাংলাদেশের সাধারণ মানুষের পাশে রয়েছি। সেই দেশের মানুষ তারা যেন ন্যায্য অধিকার সম্মান পায় এবং সেই দেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের বা আদিবাসী সম্প্রদায়ের মানুষের, খ্রিস্টান বৌদ্ধ জৈন সম্প্রদায়ের মানুষের জন্য তাদের জন্য ক্ষতি না হয় সে বিষয়ে ভারত সরকার অবজারভেশন করছে। দ্রুত আমাদের যে বিদেশ মন্ত্রক রয়েছে বাংলাদেশে, সেই হাই কমিশনার, তাদের সঙ্গে আমরা যোগাযোগও করেছি এবং নিশ্চয়ই তার একটা পজিটিভ আমরা জানতে পারবো। কিন্তু পাশাপাশি তৃণমূল কংগ্রেসকেও আমরা বলতে চাই, তারা কিন্তু আজ পর্যন্ত কোনো মাঠে নামেনি বাংলায়। পশ্চিম বাংলার বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদের নেই। তারা একমাত্র একটা কথাই বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে দিল্লির কেন্দ্রীয় সরকার যার সিদ্ধান্ত নেবে সেটাই হলো রাজ্য সরকারের সিদ্ধান্ত বা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। সে ঠিক আছে, তিনি বলেছেন, কিন্তু বাস্তব যে অবস্থা, বাংলাদেশ থেকে যে জঙ্গিগুলো আমাদের এই ভারতবর্ষে ঢুকেছে, এই জঙ্গিদের রেশন কার্ড, আধার কার্ড তাদের দিয়ে, তাদেরকে নাগরিকত্ব দিয়ে, আজকে দেখলেন যে আজকে মালদাতে যে মডিউল প্রকাশ হলো যে আমাদের উত্তরবঙ্গের এনজিপি থেকে শুরু করে আমাদের আপনার ওই উত্তরায়ণ দপ্তর, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র, সেখানে মানে ধ্বংস করবার জন্য যে ষড়যন্ত্র করেছিল, আজকে সেই সমস্ত জঙ্গিরা যদি না ধরা পড়তো তাহলে 31শে ডিসেম্বরের মধ্যেই একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। সুতরাং পশ্চিমবঙ্গের সরকারকেও এ ব্যাপারে এগিয়ে আসা উচিত। শুধু মুখের বয়ান দিলে হবে না, বাস্তবে সেটা করে দিতে হবে। আর জঙ্গিদের এখানে যে সমস্ত সুযোগ সুবিধা দেয়া হচ্ছে, অনুপ্রবেশকারীদের যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সেটা রাজ্য সরকারকে বন্ধ করতে হবে। ভারতবর্ষের সরকার সমস্ত বিষয়ে তৎপর রয়েছে। আমরা কঠোরভাবে এই সমস্ত জঙ্গি বা অনুপ্রবেশ এদের বিরুদ্ধে আমরা যথোপযুক্ত ব্যবস্থা নেব। আমরা বাংলাদেশের পাশে রয়েছি। বাংলাদেশ আমাদের প্রতিবেশী যেহেতু দেশ, সুতরাং বাংলাদেশের সার্বিক উন্নয়ন আমাদের দেখতে হবে, এটাই আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। আপাতত নমস্কার। বুঝতে পেরেছি। অনুপ্রবেশকে নিয়ে যখন আপনারা কথা বলছেন, অনুপ্রবেশের একটি ফুটেজও আপনাদের সামনে রাখবার চেষ্টা করব। বাংলাদেশের থেকে একজন মহিলা যিনি ভিক্ষুক বেশে আমাদের এই কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন, জানি না আমরা তিনি কোনো জঙ্গি কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত কিনা, তিনিও কোনো জঙ্গি কিনা, কিংবা কে এনি জানার চেষ্টা করবো। কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। বাংলাদেশে নির্যাতনের শিকার হচ্ছে সাঁওতালি নারী। আমি ঠিক এ জায়গায় সোমেনবাবুর কাছে চলে যাব। সোমেনবাবু, কার্যত বাংলাদেশের অবস্থা যা এসে দাঁড়িয়েছে তা অত্যন্ত আশঙ্কাজনক। একের পর এক কখনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছেন, কখনো বা আদিবাসী নারী নির্যাতন হচ্ছেন। শুধু নির্যাতন নয়, পৈশাচিক নির্যাতন চলছে। সোমেনবাবু, আসলে আলোচনার অনেকটা শেষ পর্বের দিকে আমি যত ঢুকছি, তাই শোনার সুযোগটা আজকে অনেক বেশি পেয়েছি। সেখানে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই যে দৃষ্টিভঙ্গিটার আরো অনেক বেশি প্রসারণ দরকার। অর্থাৎ আজকের যে আদিবাসী নির্যাতন বাংলাদেশের কথা বলা হচ্ছে, আমি মনে করি এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ। কারণ এই বলার পেছনে
আমার যুক্তি হচ্ছে, আমার নিজের অভিজ্ঞতায় তথ্য সমৃদ্ধ যে সমীক্ষায় দেখেছি, বাংলাদেশে জন্মলগ্ন থেকেই যে সংখ্যালঘু এবং আদিবাসীদের ওপর অত্যাচারের মাত্রা কখনোই বলা যায় যে লঘু পর্যায়ে ছিল না। আমি একটু স্মরণাতীত কালের দিকে ফিরে যাই। 1994 থেকে 99 সাল, সে সময় চট্টগ্রামে চাকমা উপজাতিদের সঙ্গে বাংলাদেশ সরকারের যে প্রচন্ড লড়াই চলছিল, অর্থাৎ চাকমা উপজাতিরা ধর্মে বুদ্ধিস্ট, তারা তাদের অস্তিত্ব বিপন্নতার সামনে চলে এসেছিল এবং তাদের যে জায়গা, বিশেষত বলা যায় যে পার্বত্য চট্টগ্রাম, সেই পার্বত্য চট্টগ্রামের বহু জায়গায় বলা যায় যে অন্য উপজাতির নয়, বলা যায় ইসলামিক পিপুলদের সেখানে অনুপ্রবেশ করিয়ে তাদেরকে মাইনরিটি করে দেওয়ার একটা প্রবণতার বা ষড়যন্ত্র রচিত হয়েছিল। তারা কিন্তু সেই সময় দাঁড়িয়ে, আমারই ছাত্র জীবন আমার ছিল এবং আমার ছাত্র জীবনেরই বন্ধু চাকমা সম্প্রদায়, আমি নাম উচ্চারণ করলাম না, সে ওখানকার আজ অধ্যাপনা করছেন, সেই হিল কাউন্সিলের নেতৃত্ব দিয়েছিল। আমি প্রশ্ন করেছিলাম, ও বলেছিল হ্যাঁ আমরা বুদ্ধিস্ট, আমরা শান্তিতে বিশ্বাস করি, শান্তি আলোচনায় গেছি, কিন্তু আমাদের দেওয়ালে যখন পিঠ থেকে গেছে, আমাদের অস্তিত্ব যখন বিপন্ন হয়েছে, আমরা বাধ্য হয়েই সেই সময় তারা অস্ত্র ধরতে বাধ্য হয়েছিল এবং অস্ত্র নিয়েই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। পরবর্তী পর্যায়ে আমরা জানি চট্টগ্রাম হিল কাউন্সিল তারা পেয়েছে। অর্থাৎ আমি এই কথা বলছি না যে সশস্ত্র সংগ্রাম, কিন্তু এই যে তাদের প্রতি নির্যাতন, পরবর্তী সময়ে আমরা দেখেছি রোহিঙ্গিয়া যখন অনুপ্রবেশ ঘটছে, রোহিঙ্গিয়াদের থাকার জন্য যে স্থান বেছে নেওয়া হচ্ছে, সেটাও সেই পার্বত্য চট্টগ্রামের সেই বনাঞ্চল, যে বনাঞ্চলে আদিবাসীদের বসবাস, তাকে একটা ঘিরে একটা বৃত্ত বা বলয় তৈরি করা হচ্ছে, যাতে তারা আস্তে আস্তে সেখান থেকে উৎপাটিত হতে বাধ্য হয়। অর্থাৎ আমি করলাম না, কিন্তু আমি রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলাম, যাতে আদিবাসী সম্প্রদায় তারা দীর্ঘদিনের এই যে পিতৃভূমি মাতৃভূমি, সেটা থেকে চলে যেতে বাধ্য হয়। কারণ আমরা জানি আদিবাসীদের সঙ্গে শুধু একটা বসত ভিটে নয়, তার সঙ্গে জড়িয়ে আছে এথনিসিটি, নৃতাত্ত্বিকগত জায়গা, তাদের সংস্কৃতি, ভাষা সমূলে উৎপাদিত করলে আরেক জায়গায় তাদের বসত ভিটা দিলাম, সেই সঙ্গে সেটা হয় না। এর সঙ্গে জুড়ে আছে সংস্কৃতির কোশ্চেন এবং মূল যে জায়গার কোশ্চেন, সেটা হচ্ছে বাংলাদেশ জন্মলগ্ন থেকে গণতান্ত্রিক দেশের স্বপ্ন নিয়ে বড় হয়েছে, নাকি ইসলামিক রাষ্ট্র গড়বে বলে বড় হয়েছে। এই কোশ্চেনটা আজকে দেখা দিচ্ছে। কারণ যদি ইসলামিক স্টেট নিয়ে স্বপ্ন নিয়ে বৃত্ত সম্পূর্ণ করার দিকে এগোয়, তাহলে মনে রাখতে হবে বর্তমানে 57টি ইসলামিক স্টেটে কটি গণতান্ত্রিকতার পরিবেশ আছে, কটি গণতান্ত্রিক রাষ্ট্র, এবং একই সঙ্গে বলা যায় ইসলামিক স্টেট হতেই পারে, কিন্তু ইসলামিক স্টেটের যে সংস্কৃতি, সেখানে দাঁড়িয়ে বহুত্ববাদের স্থান নেই। সেখানে একমাত্রিকতা, এবং একমাত্রিকতার মূল জায়গাই হলো এক রাষ্ট্র, এক ধর্ম, এক নেতা। সব মিলিয়ে যেটা তৈরি হয় একটা স্বৈরাচারী রাষ্ট্র কাঠামো। এখানে গণতন্ত্রের স্থান নেই। সংখ্যালঘু যে নির্যাতন পর্ব, সেটা খুব স্বাভাবিক পরিস্থিতি হিসাবেই দেখা দেয়। তাই আজকের ঘটনা আমরা কি ধরে নেব তাহলে সেই বৃহত্তর ষড়যন্ত্রের একটা পার্ট অনুষ্ঠিত হতে চলেছে কি হচ্ছে, সেটা আমাদের কাছে বড় কোশ্চেন। তাই আজকের যে প্যানেল ডিসকাশন, সেটাকে আমি দৃষ্টিভঙ্গিটাকে বড় করার দিকে এগিয়ে নিতে যাওয়ার ক্ষেত্রে সচেষ্ট হচ্ছি। খোকনবাবু, আপনার কাছে যাব। সোমেনবাবুর কথা নিশ্চয়ই শুনলেন, কি বলবেন?
কে, আমি বলবো? খোকন বাবু আপনি বলুন। খোকন গৌরাঙ্গ বাবু। গৌরাঙ্গবাবু আপনার কাছে যাব। খোকন বাবু বলুন। হ্যাঁ জি বলুন। সৌমেনবাবুর কথা শুনতে পেয়েছিলেন তো? হ্যাঁ জি আমি শুনেছি। কি বলবেন? দেখুন, আমি ডক্টর সৌমেন বাবুকে অনেক ধন্যবাদ জানাই। উনি অনেক ডিপ একটা আলোচনা করেছেন তার জন্য। কিন্তু বাংলাদেশের যে আদিবাসীদের যে ভৌগোলিক কাঠামো, আমি বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতি, আর আমরা বলি যে সমতলের যে পরিস্থিতি, এটা টোটালি আলাদা। পার্বত্য চট্টগ্রামের ভূ রাজনৈতিক যে অবস্থান এবং সমতলের আদিবাসীদের যে অবস্থান, তাদের এবং কাঠামো, খাদ্যাভ্যাস, চিন্তা চেতনা এবং এখানকার ঐতিহাসিক যে বিষয়গুলো, এগুলো সম্পূর্ণ আলাদা একটা বিষয়। তো এবং হচ্ছে যে যে নিপীড়নের যে চিত্র পার্বত্য চট্টগ্রামে এবং সমতলে, এটা সম্পূর্ণটা আলাদা। ওখানকার যে সশস্ত্র সংগ্রামের যে বিষয়টা উনি তুলে ধরলেন, এটা ঠিক, সেখানকার বাস্তবতা আলাদা এবং সমতলের চিত্রটা আলাদা। না না, আমি বলছি খোকন বাবু নিপীড়নটা তো হবেন কেন? সমতলের যে বিষয়টার আমরা দেখতে পাচ্ছি, বা আজকে আলোচনার জন্য আমাকে ডেকেছেন, আমি বিশেষত সমতলের বিষয়টা জানি এবং সমতলে আমরা আদিবাসীদের অধিকারের আন্দোলন নিয়ে কাজ করি। আমরা জাতীয়ভাবে পাহাড়ি যারা আদিবাসী আছেন তাদের সাথে আমরা যুক্ত, বা আমরা তাদের সমস্যাগুলো বুঝি, কিন্তু আমরা বিশেষত সমতলের দিকটা বেশি দেখি। তো এই জন্য যে বিষয়টা আমি প্রথমেই বলেছি, যে আমরা বিগত সরকার, যেমন হলো যে 2008 সাল থেকে যদি ধরি 2024 সাল পর্যন্ত, এর মধ্যে প্রচুর কিন্তু ঘটনা আছে যে সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে। সাঁওতালদের গ্রাম আক্রমণ করা হয়েছে, সাঁওতালদেরকে মেরে ফেলা হয়েছে, দিনের পর দিন এই যে সাঁওতালদের জমি বেনামি বা ফলস ডকুমেন্টস তৈরি করে সেটাকে দখল করা হয়েছে। সেটা দলমত নির্বিশেষে সবাই বাংলাদেশে, আমরা কোনো ধরনের কোনো দলকে ইঙ্গিত করব না। এখানে আমরা বলে থাকি যে প্রভাবশালী ভূমিদস্যু, সে দেখা যাচ্ছে যে কদল, খদল, গদল, বদল সব দলেই বিলং করে। না খোকন বাবু, আমার একটা আমরা স্পেসিফিক বিগত প্রশ্ন রয়েছে আপনার কাছে। খোকন আদিবাসী বাবু, আপনার কাছে একটা স্পেসিফিক অধিকারের প্রশ্ন আন্দোলন রয়েছে। করতে গিয়ে দেখেছি। খোকন বাবু, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ জি। আপনার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন রয়েছে আমার। আমার প্রশ্ন হচ্ছে হ্যাঁ, যে জি, আপনারা কি বলুন। ভয় পাচ্ছেন? কারো সম্বন্ধে বলতে কি কোনো ভয় রয়েছে? দেখুন, আমরা বাংলাদেশের নাগরিক এবং আমাদের এই দেশে জন্ম এবং এই দেশে আমাদের মৃত্যু হবে। ভয়ের যে বিষয়টা আসতেছে, এটা আমি জানি না। সমস্যা আমাদের কাছে যদি আসে, সমাধান আমাদেরকেই করতে হবে। কেউ তো বাইরে থেকে এসে আমাদের আপনার মূল দিয়ে কথা যাবে হচ্ছে না। আপনারা হ্যাঁ। আমাদের সঙ্গে শেয়ার করতে চাইছেন না, তাই তো? না, আমি আপনার কোশ্চেনটা সরাসরি বুঝলাম না। আপনি যেহেতু বললেন যে সৌমেন বাবুর বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য, উনি টোটালি হচ্ছে যে আজকের বিষয়টা হচ্ছে যে সাঁওতালদের উপরে আক্রমণ হয়েছে, তাদের নারীর উপরে হাত তোলা হয়েছে এবং তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। একেবারে আপনি কিন্তু কথা প্রসঙ্গে এটা একটি হচ্ছে জায়গাতে যে বললেন। ওনার আলোচনাটা হয়েছে টোটালি পার্বত্য চট্টগ্রামের উপরে বেস করে আলোচনা করেছেন, এটা না না খোকন বাবু, অপ্রাসঙ্গিক। হ্যাঁ। খোকন বাবু, আমি না, এটা বলতে এটা চাইছি, এটা আপনি এটা কথা বিষয়টা প্রসঙ্গে না। একটি হ্যাঁ, জায়গাতে বললেন যে কোনো দলমত বিষয়ে নয়, কারো বিষয়ে আপনি বলবেন না। আমার প্রশ্নটা সেখানে, আমি তো বলতেছি কোনো যে দলের এটা বিষয়ে বলতে systematic কোনো ভয় করছে কি? একটা সিস্টেমেটিক, এখানে হচ্ছে যে আদিবাসীদের উপরে একটা ধারাবাহিক একটা নির্যাতনের চিত্র আমরা দেখে আসতেছি, বিগত সব সরকারের আমলে হয়েছে। এটা নতুন করে কিছু না। আওয়ামী আচ্ছা। লীগের সময়ে শয়ে শয়ে মানে এরকম ঘটনা আছে যেগুলো যে বিচার আহ, মানে বিচার হয়নি, মানে বিচারহীনতার একটা সংস্কৃতি সেখানে দেখা দিয়েছে। তার মধ্যে বড় একটা ঘটনার কথা আমি বলেছিলাম 2016 সালের ঘটনাটা,
সালে আরেকটা হচ্ছে যে দিনাজপুরের চিড়াকোটা সাঁওতাল গ্রামে হামলা হয়। এবং এটা নির্যাতনটা খুবই বড় আকার। এই ধরনের চিত্র অশেষ। জমির জন্য আদিবাসী আমি বুঝতে পারছি খোকনবাবু, আপনি কথা প্রসঙ্গে অনেকগুলো উদাহরণ টানছেন যে এর আগেও কার্যত আদিবাসীদের ওপর অনেক রকম নির্যাতন হয়েছে। আমি শুধু এটাই জানতে চাইছি আপনার এই উদাহরণগুলো সহিষ্ণুতার প্রকাশ নাকি নতুন উদ্যমে আরো এগিয়ে যাওয়ার কোনো প্রকাশ, কোনটা? আমি তো বললাম এখানে হচ্ছে যে বিচারহীনতার সংস্কৃতি বিরাজমান। হ্যাঁ, এই সংস্কৃতিটা যতদিন সেটা মেনে পর্যন্ত নিয়েছেন? পরিবর্তন হবে না ততদিন পর্যন্ত হয়তো যে আদিবাসীদের উপরে নির্যাতনটা চলবে। আর আমরা গণসংগঠন হিসেবে যেটা করতে যাচ্ছি সেটা তো আমরা তো রাজপথে আন্দোলন করতেছি এবং হচ্ছে যে আমাদের স্থানীয় প্রশাসনের কাছে যেটা এই বিষয়টাকে অভিযোগ করার কথা তাদের কাছে অভিযোগ করতেছি, ন্যাশনাল হিউম্যান রাইটস এর কাছে আমরা অভিযোগ করতেছি, ইউএন স্পেশাল রিপোর্টারের কাছে আমরা অভিযোগ করতেছি, ডিপ্লোম্যাটিক মিশনে আমরা কথা বলতেছি, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। কিন্তু খোকনবাবু, ইউনূস সরকার আসবার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার আসবার পর থেকে খোকনবাবু অন্তর্বর্তীকালীন সরকার আসবার পর থেকে আপনাদের উপর এরকম ঘটনা কতগুলো ঘটেছে জানতে পারি? দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে কিছু ঘটনা যেটা ঘটেছে তার আগেও ঘটেছে। না না, আমি বলছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়তে। বিষয় হচ্ছে যে না, আমাকে বলার সুযোগটা দেন। নিশ্চয়ই, প্লিজ বলুন বলুন। হ্যাঁ, এখানে কিছু ইতিবাচক বিষয় আছে, যেমন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যেটা হয়েছে যে বাংলাদেশে হচ্ছে যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক কালচারাল একাডেমি আছে কিছু সমতলে। এটা বিগত সরকারের আমলে, সেটা আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক, তাদের আমলে এখানে কখনো কালচারাল একাডেমির যে পরিচালক পোস্ট আছে সেখানে হচ্ছে যে আদিবাসীদের নিয়োগ দেওয়া হয়নি। এখন এই সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু সাথে সাথে সেখানে আদিবাসীদের কিছু নিয়োগ দিয়েছে। এটা একটা পজিটিভ বা ইতিবাচক দিক। আর হামলা মামলার যে ঘটনাগুলো ঘটছে সেটা যে এই সরকার এসেই ঘটেছে তা না। এটা বিগত এই সরকারের, যেমন আওয়ামী লীগ সরকারের আমলে হোক বিএনপি সরকারের আমলে হোক, আমরা দেখেছি যে সেই ঘটনাগুলো ঘটে এসেছে। এবং আমরা যে যদি রেশিও বা আপনি যেটা বলতে যাচ্ছেন এই রেশিওটা এই কয়দিনের যে ঘটনা তার আগের যে ঘটনাগুলো আছে সেই আগের ঘটনাগুলো আরো বড় বড় ঘটনা। এবং এখন যে ঘটনাগুলো ঘটতেছে এখন হচ্ছে যে তারই একটা ধারাবাহিক একটা ঘটনা। হ্যাঁ, যেমন বললাম যে 2014 সালে যে জায়গায় এখন ঘটনাটা ঘটলো, ফিলোমিনা হাসদার উপরে আক্রমণ হলো, সেখানে এসিল্যান্ড খুন হয়েছে। হ্যাঁ, অ্যাক্টিং এসিল্যান্ড, সে সাঁওতালদের মধ্যে থেকে একজন ছিলেন। তারপরে সেখানে হচ্ছে যে সাঁওতালদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে, সেটা আওয়ামী লীগ আমলে, এবং তার সাথে সেখানকার এমপি মেম্বার অফ পার্লামেন্ট জড়িত ছিলেন। অর্থাৎ খোকনবাবু, আপনাকে বলার সুযোগ দিয়েছিলাম, খোকনবাবু আপনাকে বলার সুযোগ দিয়েছিলাম। আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক ছিল এবং আমার প্রশ্ন অনুসারে আমি যতদূর বুঝতে পেরেছি আপনার কথা অনুসারে যে অন্তর্বর্তীকালীন সরকার যা করছে তার থেকে অনেক বেশি করেছেন আওয়ামী লীগ এবং পূর্ববর্তী সরকাররা। অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ তার মানে ভালোই করছে। সরকারের তো বয়সে হলো যে 5 মাস। আপনি তো এটা কিভাবে আপনি রেশিও করবেন? আপনি যদি হচ্ছে যে ট্রেন্ড অ্যানালাইসিস, আমার বলা শেষ হয়, একটু আমাকে সময় দেন। আপনাকে সময় দিয়েছিলাম, আমি এবারে যেটা বলছি সেটা একটু শুনে নিন খোকনবাবু। আপনি রেশিও করতে পারেন না। আপনি আমরা মানছি, আমি বুঝতে পারছি। 2000 আপনাকে বছরের ট্রেন্ড অ্যানালাইসিস করতে হবে যে কতটুকু হচ্ছে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে বিগত 1 বছরে এবং এই বছরে কতটুকু হয়েছে। আপনি 5-6 মাস যেতে আমি একটা অ্যানালাইসিসে পৌঁছাইতে পারি না যে এই সরকারের আমলে যারা এখন একটি অন্তর্বর্তীকালীন আছে তাদের রেশিওটা বেশি হয়েছে, কারণ আমাকে তো এটা ট্রেন্ড অ্যানালাইসিস করে কথাটা বলতে হবে। এই ধরনের কোনো বেসমেন্ট বা রিপোর্টটা নেই। তবে যে ঘটনাগুলো ঘটেছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই, এবং হচ্ছে যে বিচারহীনতার যে সংস্কৃতিটা এখন আছে এটার আমরা পরিবর্তন চাই। বুঝতে পারছি খোকনবাবু। দেখুন, আপনি বলতেই পারেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার 5 মাস মাত্র বয়স হয়েছে, সেই বিষয় নিয়ে এখনও ট্যালি করা সম্ভব নয়, স্ট্যাটিস্টিক্স দেওয়া সম্ভব নয়, সব মানছি। আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের সময়তে কতগুলো এরকম ভিডিও ভাইরাল হতো আমার জানা নেই। যদি সত্যি এরকম এত মাত্রায় ভিডিও ভাইরাল হয়ে থাকে তাহলে তো আওয়ামী লীগের দিকেও প্রশ্নটা একই রকমভাবে উঠতো এবং উঠেওছে।
ভারতীয় মিডিয়া সেই দিক থেকেও প্রশ্ন তুলেছে, কিন্তু প্রশ্ন উঠছে এই 5 মাসে যেভাবে ট্রেন্ডিংয়ে রয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের নির্যাতন, তাই জন্যই আমাদের বারবার করে প্রশ্নটা করতে হচ্ছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন, আপনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়তে আপনাদের কিছু জিনিস ভালো হয়েছে, এটা তো অত্যন্ত ইতিবাচক দিক। তাহলে তো বলবো ট্রাই ফ্রি বাংলা প্রথম এই খবরটাকে ব্রেক করতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়তে অন্তত কিছু ইতিবাচক তো ঘটনা ঘটছে, না হলে কার্যত প্রতিনিয়ত আমাদেরকে অত্যন্ত নেতিবাচক খবরগুলোকেই দেখাতে হচ্ছে, তার কারণ নেতিবাচক খবরগুলোই আমাদের কাছে আসছে। ভালো লাগলো যে আপনাদের কাছে ইতিবাচক কিছু ঘটছে। আমি এখানে গোরাঙ্গদার কাছে আমি যদি এভাবে বলি যে পরবর্তীকালীন সরকারের যে বিষয়টা এটা হচ্ছে যে অনেকটা বেশি বাসেরা হচ্ছে যে খবরটা নেওয়ার চেষ্টা তার আগে যে আমরা হিউম্যান রাইটস রিপোর্টগুলো আপনারা যদি আমাদের ইভেন আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে যদি ধারাবাহিকভাবে বিষয়গুলো হচ্ছে যে আমরা প্রতিবাদ করেছি, সেগুলো সবসময় থাকে। বা হিউম্যান রাইট ভায়োলেশনের যে রিপোর্ট আছে আদিবাসীদের, এটাও আপনি হচ্ছে যে সার্চ করলে পাবেন। হয়তো তখন দৃষ্টিটা কম দেওয়া হয়েছে, এখন দৃষ্টি একটু বেশি দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে, কেন মনে হচ্ছে, কেন দৃষ্টি বেশি দেওয়া হচ্ছে? আপনাকে স্পেসিফিক প্রশ্ন করছি, কেন মনে করছেন যে দৃষ্টি বেশি দেওয়া হচ্ছে? হ্যাঁ জি, কেন মনে হচ্ছে দৃষ্টি বেশি দেওয়া হচ্ছে? সেটা তো যেহেতু হচ্ছে যে এখন কেন বলুন, কি বলবো, এটা কেন মনে হচ্ছে দৃষ্টি বেশি দেওয়া হচ্ছে? এখানে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার পরিবর্তন হয়েছে বাংলাদেশে, এবং যেটা হচ্ছে এটা আনএক্সপেক্টেড ছিল একটা বিষয়, তাই জন্য দৃষ্টিভঙ্গি বেশি বেড়েছে ওদের দিকে, হ্যাঁ তাই জন্য দৃষ্টি বেশি পড়ছে। বুঝতে পেরেছি। আমি হ্যাঁ, এটা একেবারে তো অন্তিম লগ্নের দিকে রয়েছি, আপনাদের চারজনকে এবার 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথমেই গৌরাঙ্গদার কাছে চলে যাবো। গৌরাঙ্গদা, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। বললাম যে ওখানে খোকন বাবু যে কথাগুলো বললেন তার কথা থেকে একদম পরিস্পষ্টভাবে বলা যায় যে তিনি ভয় এবং সন্ত্রাসের মধ্যে রয়েছেন। তিনি যদি কথা বলেন তাহলে তা ওনার ক্ষেত্রেও হয়তো আক্রমণ হতে পারে। আজকে সংখ্যালঘুরা ওখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ 1% বা 2% হয়ে দাঁড়িয়েছে। আমি খোকন বাবুদের অনুরোধ করব গণ আন্দোলন করুন, যেরকম করে হচ্ছে ভারতবর্ষের স্বাধীনভাবে একটা রাজনৈতিক সংগঠনে যে গণ আন্দোলনের মাধ্যমে, এবং আদিবাসী কমিশন গঠিত হোক, আদিবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাক, এবং ওনাদের উপরে অত্যাচারগুলো বন্ধ হোক। তার পাশাপাশি আমরা বলবো যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও দায়িত্ব নেওয়া উচিত, যেহেতু বড় রাষ্ট্র এই ধরনের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো যদি হিংসা দাঙ্গা বা ভারতে থাকে তাহলে ভারতের উপরে তার এফেক্ট পড়বে, এবং পরবর্তীতে ভারতের ক্ষেত্রে ক্ষতি যাতে না করতে পারে সেজন্য আগে থেকেই বড় স্টেপ বা মেজার নেওয়া উচিত। রাইট টাইম এটা আমরা মনে করছি। বেশ, অন্তিম লগ্নের দিকে রয়েছে, আলীবাবুর কাছে যাবো। আলীবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমার প্রতিক্রিয়া হচ্ছে বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের উপর, খ্রিস্টান, বৌদ্ধ, জৈনদের উপর যে অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে, এটার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এবং একইভাবে যেটা বলতে যাচ্ছি, আজকের যে ঘটনা ঘটেছে আদিবাসীদের উপর আক্রমণ, পৃথিবীর কোনো দেশ আদিবাসীদের উপর আক্রমণ বরদাস্ত করবে না, করেনি। পৃথিবীর কোনো দেশে সেই দেশের স্থানীয় যত আদিবাসী আছে তাদের রক্ষা, তাদের নিরাপত্তা, তাদের সম্পত্তি অধিকার সমস্ত সুনিশ্চিত করা, এবং তারা যেন তাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার নিয়ে সেখানে থাকতে পারে, তার ব্যবস্থা সেই দেশের সরকারকে করা উচিত। সেই কারণে বাংলাদেশে যে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা রয়েছে তাদের নিরাপত্তা বাংলাদেশের সরকারকে দিতে হবে। আমরা যেমন ভারতবর্ষের সরকার, আমরা যেমন আমাদের আদিবাসীদের উপর সম্মান দেই, গুরুত্ব দেই, তাদের আমরা পার্লামেন্টে প্রতিনিধি হিসাবে পাঠাই, আর তাদের বক্তব্য পার্লামেন্টে তাদের শোনার ব্যবস্থা করা হয়, এবং তাদের যে প্রয়োজন সেটা মেটানোর চেষ্টা করা হয়। এই কারণে আমরা বলতে চাই আদিবাসীদের নিরাপত্তা খুব দরকার, বাংলাদেশে এটা নেই, সেটা ফিরে আসুক, সেটা আমরা চাই। খোকন বাবুর কাছে যাবো। খোকন বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য, এবং আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে শুনেছেন। তবে একটা বিষয় যেটা হচ্ছে যে একজন আলোচক বলেছেন যে আমি ভয়ে অনেক কথা বলতেছি না, তবে আমি যেটা বলার চেষ্টা করেছি এটা হচ্ছে যে এখানকার হচ্ছে যে কারেন্ট ফ্যাক্ট, এবং হচ্ছে যে আমরা যে সিচুয়েশনের উপরে এখানে গণসংগঠন করি বা আদিবাসীদের
এই অধিকার আদায়ের আন্দোলনকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। আমি জানি না যদি আপনি আমার জায়গায় হতেন আপনি কতটুকু এটা করতেন। আমি এখানে ওপেন এবং মিডিয়াতে কথা বলতেছি, এবং আমাদের যে সমস্যা বিষয়টা নিয়ে, এটা থেকে আমরা এখন থেকে সংক্ষেপে। না 1993 সাল থেকে আমরা মাঠে কাজ করি। এটা হতে পারে যে পৃথিবীতে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল আছে, মত আছে, এবং যে আপনাদের সাথে হয়তো যে আপনি যে ধরনের প্রেডিকশনটা করতেছেন আমার প্রেডিকশনটা আলাদা হতে পারে, তবে যেটা এখানে ফ্যাক্টস এবং যে আমরা ধন্যবাদ, সময় গ্রাউন্ডসে দিতে কাজ পারছি না। করে যে বিষয়টা পাচ্ছি সেটাই ডেলিভারি দেওয়ার চেষ্টা আমি করেছি। বেশ, একেবারে এবং অন্তিম এটা রাউন্ডে রয়েছি। কাউকে দোষারোপ সোমেনবাবু আর করে সময় নয়। দিতে পারছি না, আই এম সো সরি। আমি হ্যাঁ, সোমেনবাবুর কাছে যাবো। এবং সোমেনবাবু, আপনার যে 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, এটা আনইন্টারাপ্টেড ভয়ের বলুন। যে কথাটা বললেন সোমেনবাবু সেটা বলুন। আমি টোটালি কি আমি বলবো, এক এটা মিনিটের মধ্যে আপনি বলতে চাই। যে এই বিষয়টাকে যে খোকনবাবু, খোকনবাবু আপনার আর সময় দিতে পারছি না, আপনার হলো 1 মিনিট টাইম প্রোটোকল ছিল। আমি করে সোমেনবাবুর কাছে যাচ্ছি। সোমেনবাবু বলুন। সোমেনবাবু বলুন। আমি এ কথাটাই বলতে চাই, ওখানে বাংলাদেশের যিনি সাঁওতাল সম্প্রদায়ের যে প্রতিনিধিত্ব করছেন তাকে আমার বিশেষ অনুরোধ, আমরা এখানে যারা প্যানেলে বসি আপনাদের ওখানে ফিল্ড ওয়ার্ক না থাকলেও তথ্য সমৃদ্ধ পড়াশোনা করেই বসি। সেখান থেকে বলতে চাই, শাসকের চেনা ফাঁদে অর্থাৎ এই যে বিভেদকামী অর্থাৎ আদিবাসী সম্প্রদায়কে পার্বত্য সমতলে বিভেদ করে দেওয়ার এই চক্রান্তের ফাঁদে পা দেবেন না। কারণ একটি সমষ্টিগত সামগ্রিকভাবে আন্দোলন শাসককে যতটা নাকি ভাবায়, তাদের মধ্যে কাবিমাত ভুল ডিভাইড অ্যান্ড রুল এই বহুল চর্চিত জায়গায় আপনারা সেই ফাঁদে পা দেবেন সংক্ষেপে। না। সমগ্রভাবে আপনারা সেই আন্দোলনকে প্রসারিত করবেন। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনাদের মানবাধিকার রিপোর্ট তার পড়াশোনা করেই বলছি, এখানে যে আদিবাসী নির্যাতন তা বড় একটি ষড়যন্ত্রের অঙ্গ। সুতরাং সেই ফাঁদে পা দেবেন না, আপনারা সমষ্টিবদ্ধ সংগ্রাম করবেন, এটাই বেশ। অনুরোধ, আর কিছুই না। একেবারে অন্তিম রাউন্ডে রয়েছি। আপনাদের চারজনকে অশেষ ধন্যবাদ ট্রাই টিভি বাংলায় আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, খোকনবাবুর কথা প্রসঙ্গ টেনেই বলতে হচ্ছে, যদি সত্যিই আদিবাসীদের ওপর এই মুহূর্তে দাঁড়িয়ে কম অত্যাচার হয়ে থাকে তাহলে তো ব্রেভো, আর যদি না হয়ে থাকে তাহলে বিশ্বাস করুন খোকনবাবু, আমরা বারবার বলে যাব, আমাদের বলে যেতে হবে। তাতে আপনারা যতই পাশের রাষ্ট্রকে খারাপ ভাবুন, আর ভাবুন যে বাংলাদেশের বিষয়ে কথা বলছে, যেখানে যেখানে নিপীড়ন অত্যাচার হবে সেখানে সেখানে ট্রাই টিভি বাংলা কথা বলবে। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাই টিভি বাংলার পর্দায়। নমস্কার।